হ্যাঁ না না আমি পড়ছি, পাস করে আছি, এটা এখন কিছু না, বিসিএস নয়, প্রাইমারি পাস করে আছি, ক্লার্কশিপ করেছিলাম হয়নি। এই প্রাইমারি কবে নেবে সেটা জানি না, কবে ডেট দেবে জানো তো তোমরা সবাই। এই 22 সাল থেকে এখনো আমাদের কোনো খবর দেয়নি। আচ্ছা, কেউ কি পড়াশোনা করনি নন্দনদী সম্পর্কে? ছিল তো। আচ্ছা, বলো তো গঙ্গার প্রধান উপনদী কোনটি? হ্যাঁ বলো, বললো তো যমুনা। গঙ্গার কোন দিক থেকে যমুনা প্রবাহিত হয়েছে? কোন দিক থেকে? ডান দিক থেকে যমুনা। আর কি বলতো? যমুনা সোন। আর বাম দিক থেকে গোমতী, গন্ডক, করবরা, কোসি, এগুলো হচ্ছে বাম দিক থেকে। আচ্ছা, সঙ্গম স্থলগুলো পড়েছো গঙ্গার? গঙ্গার সঙ্গম স্থলগুলো বলো তো। দেবপ্রয়াগ কার কার মিলিত? অলকানন্দা। বিষ্ণুপ্রয়াগ? একটা জিনিস খেয়াল রাখবে যে অলকানন্দা প্রত্যেকটা প্রয়াগে আছে। আচ্ছা, অনলাইনে কে আছো রেসপন্স করবে? অনলাইনে কে একজন আছে? পায়েল মন্ডল, সন্দীপ পাল। আচ্ছা বলো, সিন্ধুর একটা উপনদীর নাম বলো যেটা পাকিস্তানে প্রবেশ করেনি। আমার এর মধ্যে ছিল, আমি বই থেকে যে নোটগুলো দিয়েছিলাম। সিওক একমাত্র উপনদী সিন্ধুর যে হচ্ছে পাকিস্তানে প্রবেশ করেনি, কাশ্মীরের মধ্যে। সিওক আমার এই বইতেই ছিল, তোমাদের এ যা ছিল, আমি এই নোটটা তোমাদের দিয়েছি, এই বই থেকে দিয়েছিলাম, দেখনি? দেখতে হবে। আচ্ছা বলো, ফার্স্ট কোশ্চেন বলি আপাতত। সিন্ধু উৎপত্তি স্থল কোথায়? বলো বলো, জায়গাটা বলতে হবে। সিনকা খাপ। আর ব্রহ্মপুত্র? আচ্ছা, ব্রহ্মপুত্র বাংলাদেশে কি নামে পরিচিত বলো তো? যমুনা। বুঝতে পেরেছো? এইটাই যমুনা, গঙ্গার উপনদী যমুনা আছে, আবার ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করে যমুনা নাম নিয়েছে। বুঝতে পেরেছো? তাহলে গঙ্গার উপনদী কোনটা বাংলাদেশে প্রবেশ করেছে? পদ্মা। আর ব্রহ্মপুত্র যমুনা হিসেবে প্রবেশ করেছে যমুনা নাম নিয়ে। ওই পদ্মা আর যমুনা মিশে মেঘনা নাম নিয়েছে, মেঘনা নামে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। বুঝলে? আচ্ছা ঠিক আছে, বলো। আরো পড়াশোনা করতে হবে, এইভাবে আরো ভালো করে দু একজন পড়বে, বাকি কেউ পড়বে না এটা করলে হবে না, সবাইকে পড়াশোনা করতে হবে, নইলে কিন্তু মানে সিলেবাস শেষ করা চাপের হবে। সিলেবাস শেষ করতে বললে তো দুদিনেও শেষ হয়ে যায়, কিন্তু তোমরা না পড়লে সিলেবাস শেষ করে কোনো লাভ নেই। পড়তে হবে, যেগুলো দেবো পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা বলো তো, দক্ষিণের গঙ্গা কাকে বলা হয়? আর একটা কোন নদীকে বলা হয় কিসের ভিত্তিতে? পবিত্রতার ভিত্তিতে। কতদিন ধরেছিলাম মনে হয়? হ্যাঁ, গোদাবরীকে বলা হয় দক্ষিণের গঙ্গা। কেন না, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। আর পবিত্রতা, আমরা তো গঙ্গার জলকে পবিত্র হিসেবে ধরি, তাই না? সেই পবিত্রতার দিক থেকে কাবেরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। বুঝতে পেরেছ? আচ্ছা
বলো তো ব্রহ্মপুত্র ভারতে কি নামে প্রবেশ করেছে, কি নাম নিয়ে প্রবেশ করেছে? দিহং নামে প্রবেশ করেছে। তাহলে নাম চাপা আর কাছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ বলো, হ্যাঁ গুণী কোথায় উৎপত্তি হয়েছে, কোন কোথা থেকে? ওরম বললে হবে না, উৎস এই উৎপত্তি স্থল বা উৎস যেটা ওইটা কিন্তু খুব জিজ্ঞাসা করে, উৎপত্তি স্থল আর পতন স্থল। না, আজমিরের আন্না সাগর থেকে, বুঝলে? আন্না সাগর কোথায় সেটা? কচ্ছেদানে গিয়ে পড়েছে। উৎপত্তি স্থল আর পতন স্থল খুব ভালো করে পড়তে হবে, এবং নদ নদী থেকে প্রত্যেক পরীক্ষায় একটা দুটো কোশ্চেন পাবে, বিশেষ তো মাস ধরা বিশেষ নদ নদী থেকে কোশ্চেন আসবেই। এবং উপনদী সম্পর্কে পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, কালকু নদী বলো তো, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ বলো। গঙ্গার তো নয়, সেটা তো সবাই জানে, কিন্তু কার বলতে হবে বলো? কাবেরী, সিন্ধু, ব্রহ্মপুত্র, গোদাবরী। গোদাবরী নোটে আছে খুব সুন্দর করে, আমার বই থেকে দিয়েছি এবং এখানে আমি নোটগুলো খুব ভালো করে দাগ দেওয়া ছিল এই বইতে। নোটগুলো দেখোনি মনে হচ্ছে কেউ ভালো করে, যা আগে মাথায় ছিল সেইগুলো থেকে মোটামুটি চালিয়ে দিচ্ছ। পড়তে হবে, নইলে নদ নদী কিন্তু এত সোজা নয়, নদ নদী মনে রাখা খুব টাফ। পড়ার সময় একটা করে পড়ছো মাথায় ঢুকে যাচ্ছে, কিন্তু তারপরে মনে রাখাটা খুব টাফ বিষয়, কারণ একটার সঙ্গে আরেকটা গুলিয়ে যায়, তাই না বলো? হ্যাঁ প্রচুর নদী, এই জন্য বারবার ম্যাপের সঙ্গে মিলিয়ে এটা পড়তে হবে। আচ্ছা এটা আমি আজকে দেবো। আচ্ছা সুবর্ণরেখা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? কোথায়? ঝাড়খণ্ড রাজ্য বললে হবে, ঝাড়খণ্ডের ছোটনাগপুর মানুষ। সুবর্ণরেখার একটা গুরুত্বপূর্ণ, সুবর্ণরেখা থেকে কোশ্চেন আসে, সুবর্ণরেখা থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে যে ভারতের একটা নদীর নাম বলো যে নদীটা দুবার কর্কটক্রান্তি রেখাকে অতিক্রম করেছে। মাহি আর সুবর্ণরেখা, এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, এটা দেবো। আচ্ছা ভারতের দীর্ঘতম উপনদী বলো? ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, কাকে স্কাই রিভার বলা হয় বলো তো, বা পৃথিবীর সর্বোচ্চ নদী? পৃথিবীর সর্বোচ্চ নদী বা স্কাই রিভার বলা হয় কাকে? সর্বোচ্চ মানে সবচেয়ে উঁচুতে অবস্থান, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রকে বলা হয় সর্বোচ্চ নদী বা স্কাই রিভার। হ্যাঁ সর্বোচ্চ নদী। আচ্ছা হ্যাঁ এটা আমি বলেছিলাম গতদিন। মাজুলি কোন নদীর মধ্যবর্তী দ্বীপ? ব্রহ্মপুত্র। পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ? এটা আমি গতদিন বলেছিলাম, সবাই লিখেও নিয়েছিলে, ইলহা দা মারাজু। ইলহা দা মারাজু, এটা মনে রাখতে হবে, ইলহা দা মারাজু, বুঝলেন? আচ্ছা কোন নদীতে, কোন নদীর মধ্যখানে অবস্থিত? আমাজন। আমাজনের, এটা মনে রাখবে, আমাজনের মধ্যে। আচ্ছা আচ্ছা বলো তো ভারতের একটা নদীর নাম বলো যেটা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? গ্রস্ত উপত্যকা জানো তো? গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বত আর গ্রস্ত উপত্যকা ফাটল বরাবর, হ্যাঁ ভূমির দুটো ফাটল বরাবর যখন কোনো ভূগোলনের ফলে ভূমির উত্থান হয় তখন মাঝের অংশটা উঠে যায় আর দুপাশের অংশটা বসে যায়, বা দুপাশের অংশটা উঠে যায় মাঝের অংশটা বসে যায়। উঠে যাওয়া অংশটাকে বলা হয় স্তূপ পর্বত, আর দুপাশে বসে যাওয়া অংশটাকে বলা হয় গ্রস্ত উপত্যকা, বা মাঝে বসে যাওয়া অংশটাকে বলা হয় গ্রস্ত উপত্যকা, আর দুপর্বে উঠে যাওয়া অংশটাকে বলা হয় স্তূপ পর্বত।
বুঝতে পেরেছো? এটা পড়তে হবে। আমি এবারে প্রাকৃতিক ভূগোলে যাব পরের ডেটে। গ্রস্ত উপত্যকা, আচ্ছা এই গ্রস্ত উপত্যকা দুপারে একটা, তাহলে ভারতের এই গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত একটা নদীর নাম হচ্ছে, সেটা হচ্ছে নর্মদা। ঠিক আছে, তাহলে বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যখানে যে গ্রস্ত উপত্যকা, সেই গ্রস্ত উপত্যকার উপর দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে। এটা এই বইতে আছে, আমি তোমাদের যে নোট দিয়েছিলাম, যে বই থেকে বার করেছিলাম, নোটগুলো একটু দেখবে। হ্যাঁ বলো, এই বইয়ের মধ্যে দেখবে, দেখবে না দেখলে কি করে হবে। আচ্ছা, আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা টপিক পড়াবো, তার মধ্যে একটা হচ্ছে কোন শহর। দেখো আজকে একটা নতুন টপিক পড়াই, সেটা হচ্ছে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত। এটা খুব গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, এটা থেকে কোশ্চেন আসে। কোন শহর কোন নদীর তীরে অবস্থিত। জানো তো আমাদের গঙ্গা কোন নদীর তীরে অবস্থিত? কোন নদী? সরি সরি সরি, আমি ভুল বলে দিচ্ছি। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে। আচ্ছা, দিল্লি? আচ্ছা বলো তো লন্ডন? টেমস। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা নদী শহর কোন নদীর তীরে অবস্থিত, বিশেষ করে গুরুত্বপূর্ণ শহর। সব শহর তো মনে রাখা সম্ভব হয় না অনেক সময়, গুরুত্বপূর্ণ শহরগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। আচ্ছা, এটা তোমাদের নোট পাঠিয়ে দেবো না, তোমরা কিছু এখন গুরুত্বপূর্ণ লিখে নেবে বলো। দিচ্ছি, তাহলে লিখে নাও। ঠিক আছে, লিখে নাও, আমি বেছে বেছে দিচ্ছি, লিখে নাও। লিখে নিয়ে এলে ভালো লিখবো। হ্যাঁ হ্যাঁ, লিখে নাও। তোমরা নোটে তো দেখছো না, হ্যাঁ এই জন্য লিখে নাও। হয়েছে? আচ্ছা লেখো, এক সাইডে লেখো শহরের নাম, তারপরে লেখো নদী, তীর, তারপরে লেখো রাজ্য। শহরের নাম, তারপর নদীর তীর আর রাজ্য, মানে শহরটা কোন রাজ্যের মধ্যে পড়ছে এটা জানা থাকলে ভালো হয়। দেখো আসানসোল দামোদর নদের তীরে। হয়েছে? শহরের নাম, নদীর তীর আর রাজ্য। হয়েছে? রাজ্য। আচ্ছা, এবার তাহলে আসানসোল দামোদর নদের তীরে, পশ্চিমবঙ্গের রাজ্য। এলাহাবাদ, এলাহাবাদ গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থল। এলাহাবাদ গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থলে অবস্থিত। এলাহাবাদ কোন রাজ্য? উত্তরপ্রদেশ। গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গম। হয়েছে? আচ্ছা, এবার লেখো কটক। জানো কটক বিখ্যাত শহর। তাহলে কোন নদী হবে কটক? মহানদী, উড়িষ্যা। হয়েছে? আচ্ছা, তারপর লেখো কলকাতা। কলকাতা সবাই জানো, হুগলি নদীর তীরে, রাজ্য পশ্চিমবঙ্গ। হয়েছে? তারপর লেখো শ্রীনগর। শ্রীনগর, এটা তোমাদের আজকে কোশ্চেন ছিল। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত ছিল? তো শ্রীনগর ছিল না, প্রথমটা ছিল কাশ্মীর। ও কাশ্মীরের উপর দিয়ে কোন নদী, একদম ঠিক আছে, ওইটা দিয়েছিলাম। এটাও সেম। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত ছিলাম। হ্যাঁ হ্যাঁ বলো।
এর নদী ঝিলামের ওপর কি আমার ওটা মনে পড়ছে টানেল এখন তো টানেল হচ্ছে সম্ভবত আচ্ছা বলো হয়েছে ওটা শ্রীনগর জম্মু কাশ্মীরে শ্রীনগর জম্মু কাশ্মীরের রাজধানী তো শ্রীনগর জম্মু কাশ্মীরের কটা রাজধানী কি কি শ্রীনগর আর জম্মু কোনটা কোন সময় রাজধানী হয় দুটো কি একসঙ্গে রাজধানী হয় জম্মুটা কি গ্রীষ্মকালে জম্মুটা তো নিচের দিকে শ্রীনগরটা হয় গ্রীষ্মকালে আর জম্মুটা মানে প্রচন্ড শীতের সময় শ্রীনগরে রাস্তাঘাট আটকে যায় মানে বরফ জমে যায় এই বরফ জমে যাওয়ার জন্য জম্মুটাকে মানে তখন যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয় সেই জন্য শীতকালে জম্মুটাকে রাজধানী করা হয় বুঝতে পেরেছো আচ্ছা শ্রীনগর হয়েছে আচ্ছা এবার দেখো হরিদ্বার হরিদ্বার গঙ্গা নদীর তীরে উত্তরপ্রদেশ আচ্ছা অনলাইনে কেউ এসছো হ্যাঁ স্যার স্যার হরিদ্বারটা কি বললেন হরিদ্বার গঙ্গা নদীর তীরে অবস্থিত রাজ্য উত্তরপ্রদেশ কোন টপিকটা পড়াচ্ছি বুঝতে পেরেছো তো কোন শহর কোন নদীর তীরে অবস্থিত কোন কোন ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলো কোন নদীর তীরে অবস্থিত সেইটা নিয়েই হচ্ছে স্যার হরিদ্বার কোন রাজ্যে বললেন হরিদ্বার উত্তরপ্রদেশ হয়েছে আচ্ছা বারাণসী লেখো বারাণসী ও গঙ্গার তীরে উত্তরপ্রদেশ হয়েছে আচ্ছা এবার দেখো মথুরা 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 কোন নদীর তীরে জানো যমুনা লেখো লেখো মথুরা যমুনা নদীর তীরে উত্তরপ্রদেশ রাজ্য উত্তরপ্রদেশে এই কয়েকটা শহর মানে নদী তীরে অবস্থিত যেগুলো খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এবার লেখো দিল্লি রাজধানী শহর দিল্লিও কোন নদীর তীরে অবস্থিত যমুনা হয়েছে আচ্ছা তারপর লেখো জামশেদপুর গুরুত্বপূর্ণ নদী কিন্তু জামশেদপুর জামশেদপুর সুবর্ণরেখা বলো হ্যাঁ হ্যাঁ কপিলধারা নর্মদা আচ্ছা তাহলে জামশেদপুর ঝাড়খণ্ডের রাজ্য ঝাড়খণ্ড হয়েছে হয়েছে স্যার দিল্লিটা কি বললেন ওটা বলো বলো কোনটা বলো দিল্লি আচ্ছা এবার লেখো হায়দ্রাবাদ হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু হায়দ্রাবাদ মুসি এবার এই কোশ্চেনটা বলো রাজ্য কি হবে উত্তরপ্রদেশ কোথায় পাচ্ছে হায়দ্রাবাদ হ্যাঁ হায়দ্রাবাদ কি বললেন হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত মুসি মুসি মহেশ্বর দন্তস্বর হ্রস্বই মুসি হায়দ্রাবাদ তাহলে কোন রাজ্য হবে তেলেঙ্গানা তেলেঙ্গানার রাজধানী কি হায়দ্রাবাদ আর অন্ধ্রপ্রদেশের রাজধানী কি অমরাবতী কত বছর পর্যন্ত হায়দ্রাবাদ দুটো রাজ্যই রাজধানী কিন্তু হায়দ্রাবাদ ছিল বলা হয়েছিল যে 10 বছর পর্যন্ত অমরাবতীর মানে একটা রাজ্যের রাজধানী হবে তার তো পরিকাঠামো দরকার সেই পরিকাঠামো গড়ে ওঠা পর্যন্ত হায়দ্রাবাদ দুটো রাজ্যের রাজধানী বুঝতে পেরেছো ছিল 10 বছর পর্যন্ত বলা হয়েছিল তার আগে যদি তৈরি হয়ে যায় অমরাবতীতে ট্রান্সফার করে নেবে
আর যদি না হয় হায়দ্রাবাদ থাকবে 10 বছর পর্যন্ত। তারপর এখন অমরাবতী। ওই কোশ্চেনটা প্রথম বছর ওরা একটা পরীক্ষায় পড়েছিল, যখন ওই নতুন রাজধানী হয়, ভুলে গেছি কোন পরীক্ষায় পড়েছিল। আচ্ছা বলো, শ্রীরঙ্গপত্তম কোন নদীর তীরে অবস্থিত? শ্রীরঙ্গপত্তম ইতিহাসে পড়েছো, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। তাহলে শ্রীরঙ্গপত্তম কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী। শ্রীরঙ্গপত্তম কাবেরী। এখন কোন রাজ্যের মধ্যে অবস্থিত? তামিলনাড়ু। বুঝতে পেরেছো? আচ্ছা হয়েছে। আচ্ছা তারপর লেখো পুনে। হ্যাঁ মুলা মুথা। পুনে 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 হ্যাঁ মুলা মুথা। মুলা দিয়ে হাইফেন দেবে, মুথা। মুলা মুথা। মুথা মহেশ্বর ক্ষয়াকার, মহেশ্বর লয়াকার, মহেশ্বর ক্ষয়াকার। মুলা মুথা। হ্যাঁ এটা অনেকেই শোনেনি, যে পড়লে শুনেছে, না পড়লে শুনেছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এবার লেখো গান্ধীনগর। গুরুত্বপূর্ণ নদী কিন্তু। হ্যাঁ এটা মহারাষ্ট্র রাজ্য, পুনের রাজ্য মহারাষ্ট্র। আচ্ছা এবার কি বললাম? গান্ধীনগর। দেখো গান্ধীনগর। গান্ধীনগর সবরমতী নদীর তীরে অবস্থিত। সবরমতী দন্ত স বর ও ম তয় দীর্ঘই। সবরমতী আশ্রম, গান্ধীজি জড়িত। পড়নি ইতিহাসে? লবণভঙ্গ আইন, গান্ধী অভিযান। হয়েছে? আচ্ছা এবার লেখো রাজ্যটা জানো সবাই, গুজরাট। আচ্ছা এবার লেখো লখনৌ। লখনৌ না বলছি, লেখো লখনৌ। লিখেছো? লখনৌ। গোমতী। গোমতী। লখনৌ কোন রাজ্য হবে? উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। আচ্ছা হ্যাঁ আর একটা লাস্ট বলেই, নাগপুর। আরেকটা লেখো নাগপুর। নাগপুর হয়েছে? ওয়েন গঙ্গা। ওয়েন গঙ্গা। ওয়েন গঙ্গা এক্ষুনি বলেছিলাম কার উপনদী? ওয়েন গঙ্গা গোদাবরীর উপনদী। পেন গঙ্গা, ওয়েন গঙ্গা, ওয়ার্ধা গোদাবরীর উপনদী। এটা ওয়েন গঙ্গা। হ্যাঁ হ্যাঁ কোনটা? হ্যাঁ কি বললাম বলো তো তোমাদের আমি? নাগপুর না, কি হবে? মহারাষ্ট্র। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ একটা আরেকটা কোশ্চেন এখানে এক্সট্রা বলে দিই। এই ভারতের উচ্চতম জলপ্রপাত। আচ্ছা এগুলো হয়ে গেছে তো সবার? অনলাইনে কে আছো? হয়ে গেছে তো? তাহলে হ্যাঁ, নাগপুরটা কি বললেন কোন রাজ্যে? নাগপুর মহারাষ্ট্র। মহারাষ্ট্র। হয়েছে? হ্যাঁ বলো। ভারতের উচ্চতম জলপ্রপাত এইটা না, ওদের বিভিন্ন বারে তো করা হয়, কি বলে, এই উচ্চতম জলপ্রপাতটা এই নিয়ে 3-4 বার চেঞ্জ হয়, বুঝলে। প্রথমে আমরা জানতাম যে যোগ, ঠিক আছে, তারপর হলো কুঞ্চিগল, এখন আপাতত চেঞ্জ হয়ে আছে ভাজরাই। ভাজরাই মহারাষ্ট্রে উন্মদী নদীর ওপর ভাজরাই। লেখো ভারতের উচ্চতম জলপ্রপাত, এটা লিখে নাও। ভারতের উচ্চতম জলপ্রপাত এর নাম ভাজরাই। এটা ওই নদী দিয়েছিলাম তো, ওইখানে একটা কোশ্চেন বলে দিলাম যে এটা চেঞ্জ হয় বারবার। উর্মদী। উর্মদী হর্ষৌ ময়ূরের প্রকার দয় দীর্ঘই। মহারাষ্ট্রের উর্মদী নদীর ওপর ভাজরাই। ভয়াকার বর্কেজ রয়াকার হর্ষই। ভাজরাই ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম হলো ভাজরাই। ভয়াকার বর্কেজ রয়াকার হর্ষই। স্যার মহারাষ্ট্রে কি বললেন? মহারাষ্ট্রের উর্মদী নদীর ওপর।
উর্মদি, হর্ষৌ ময়রেব ওকার দয় দীর্ঘই। এগুলো তো আনকমন না, ওই জন্য সবার অসুবিধা হবে। স্বাভাবিক। মহারাষ্ট্রের উর্মদি নদীর ওপর। বোঝা গেছে? হ্যাঁ, কি কি উর্মদি? হর্ষৌ ময়রেব ওকার দয় দীর্ঘই। এবার শোনা গেছে? হর্ষৌ ময়রেব ওকার দয় দীর্ঘই, উর্মদি। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন পর্যন্ত এটাই ভাজরাই। হ্যাঁ, এবারে যদি অপশন কোনো কারণে কুঞ্চিকল দেয় ভাজরাই না দিয়ে, তখন কিন্তু কুঞ্চিকল মারবে। ভূগোলে এই কিছু জিনিস খুব প্রবলেম। এই যে উচ্চতম জলপ্রপাত, এটা প্রবলেম হওয়ার কথা নয়। ওরা কিভাবে সার্ভে করছে জানি না। প্রত্যেক বছর এই পরপর 3, 4, 5 বছরের মধ্যে চেঞ্জ হলো 3টে। হ্যাঁ, ওদের এই পরপর চেঞ্জ হলো। তা এগুলো তো এতটা চেঞ্জ হওয়ার কথা নয়। যাই হোক, যেভাবে সার্ভে করার প্রবলেম। আচ্ছা, এবারে আরেকটা টপিক পড়াবো না, আজকে এতে চলে যাব। নতুন একটা চ্যাপ্টার পড়াই ওর সঙ্গে, দুটো সাথ। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাদের যেটা পড়াবো আর একটা নতুন টপিক, এটা পরের দিন মুখস্থ করে এসো। এবারে আজকের ভারতের নদ নদী হয়েছিল। আর ভারতের নদ নদীর কিন্তু অনেকগুলো টপিক এখনো আছে, একসঙ্গে সব দিয়ে দিলে কিন্তু হবে না, মুখস্থ হবে না, গুলিয়ে যাবে। এবার ভারতের বিভিন্ন নদীর ওপর যে নদী পরিকল্পনাগুলো আছে, ঠিক আছে, সেগুলো পড়াবো একদিন। ওর সঙ্গে সঙ্গে অন্য টপিকটা, তারপর ভারতের প্রধান প্রধান হ্রদগুলো বাকি থাকলো, সেটা পড়াবো। হ্যাঁ, এবার আজকের যেটাই চলে যাবো ভারতের জলবায়ু। ঠিক আছে, হ্রদটা পরের দিন করাবো। হ্রদে তো কিছু নেই, শুধু কোশ্চেন মুখস্থ করা, মানে বলে দেবো, কোশ্চেন গুলো মুখস্থ করবে। যে গুরুত্বপূর্ণ কোনটা কি হ্রদ, কোনটা বৃহত্তম হ্রদ, এইগুলো কোনটা লবণ হ্রদ, কোনটা মিষ্টি জলের হ্রদ, হ্যাঁ, কোনটা উপহ্রদ, এইগুলো। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি তো সেই জন্য আরেকটা দিচ্ছি, একটা বড় দিচ্ছি, বুঝলে? শুধু ওটা ধরে থাকলে হবে না। আচ্ছা, সেটা দিয়ে দেবো তাহলে, আমি এরপরেই দিচ্ছি। একটা বোঝানোর জায়গা আছে, সেইটা বুঝিয়ে দিই তারপর। আচ্ছা, এবার হচ্ছে ভারতের জলবায়ু। ঠিক আছে, তাহলে জলবায়ু, আবহাওয়া, এই বিষয়গুলো আগেও জেনেছো যে আবহাওয়া কি। আবহাওয়া হচ্ছে কোন স্থানের কোন দিনের, তাহলে বর্তমান যে, হ্যাঁ বলো, হ্যাঁ, প্রাকৃতিক যে অবস্থাটা, এটা আমরা বলছি কি আবহাওয়া। মানে এই এক্ষুনি হচ্ছে কি উঠছে, এক্ষুনি মেঘ উঠছে, একটু পরে দেখা যাবে আবার রোদ ঝলমলে, তাহলে সূর্য উঠেছে, ঠিক আছে, আবার দেখা যাবে একটু পরে আবার মেঘ উঠে বৃষ্টি হচ্ছে। এই যে হঠাৎ হঠাৎ করে পরিবর্তন হচ্ছে, এইটাকে বলা হচ্ছে কি বলতো, এইটাকে বলা হচ্ছে আবহাওয়া। আর জলবায়ু কোনটাকে বলা হয়? হ্যাঁ, তাহলে 30 থেকে 35 বছরের, কোথাও বা দেওয়া থাকে 35 থেকে 40 বছরের। তাহলে আবহাওয়ার গড় যে অবস্থাটা, এই গড় অবস্থাটা বলতেই হয়। আবহাওয়ার গড় অবস্থাকে বলা হচ্ছে কি, তাহলে জলবায়ু। ঠিক আছে, এবারে এই জলবায়ু অনুসারে, জলবায়ু তো এবারে প্রচুর বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, যেটা বলতে গিয়ে বলে গেলাম, সেটা হচ্ছে আবহাওয়ার উপাদান। আবহাওয়ার উপাদানগুলো কি? তাহলে আবহাওয়ার উপাদানগুলো হলো কি কি? আবহাওয়ার উপাদান হচ্ছে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, এগুলো হচ্ছে কি আবহাওয়ার উপাদান। এই আবহাওয়ার উপাদানগুলোর দ্বারাই কিন্তু এই জলবায়ু নিয়ন্ত্রিত হচ্ছে। ঠিক আছে, এবারে আমাদের তাহলে ভারতে এই জলবায়ু অনুসারে, ভারতে তাহলে প্রধান দুটো ঋতু, শুধু ভারতে নয়, বিশ্বেও বা আমাদের পৃথিবীতেও দুটো ঋতু প্রধান। একটা হচ্ছে কি, একটা হচ্ছে শীতকাল, আর একটা হচ্ছে গ্রীষ্মকাল। ঠিক আছে, আমরা যে বর্ষাকাল ধরি, বর্ষাকাল বলে কিন্তু পৃথিবীতে আলাদা কোনো কাল নেই যে এই সময়টা বর্ষাকাল, এটা কিন্তু এরকম কোনো কাল নেই। দুটো ঋতু, গ্রীষ্ম আর বর্ষা। এবারে এই গ্রীষ্মের মধ্যে একটা সময়কে, তাহলে যে সময় যেখানে বর্ষা হয় যে দেশে বা যে অঞ্চলে, সেই কালটাকে ধরে নেওয়া হয় বর্ষাকাল। ঠিক আছে, যেমন তাহলে আমাদের ভারতবর্ষেও তাহলে একটা সময়কে ধরে নেওয়া হয়েছে বর্ষাকাল। এবার আমাদের তাহলে ভারতের মূলত 4টে ঋতু ধরা করা হয়, প্রধান দুটো ঋতু, তাহলে গ্রীষ্ম বর্ষা, আর হচ্ছে তাহলে শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, এই 4টে ঋতু ধরা হয়। এবারে তাহলে আর বাকি থাকলো কি, তাহলে হেমন্ত
আর বসন্ত। হ্যাঁ বলো। হেমন্ত বসন্ত আমাদের ছোটবেলায় কিভাবে মুখস্থ করানো হয়েছে? গ্রীষ্ম বর্ষা শরৎ শীত, তাহলে সরি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত, শীত ও বসন্ত। তাহলে হেমন্তটা কার আগে থাকছে? হেমন্তটা শীতের আগে থাকছে আর বসন্তটা গ্রীষ্মের আগে থাকছে। ওই জন্য শীতের প্রথম দিকটাকে বলা হয় হেমন্ত আর গ্রীষ্মের প্রথম দিকটাকে বলা হয় কি? বসন্ত। বোঝা গেছে? হ্যাঁ বলো। হ্যাঁ, ওই সময়টাকে বলা হয় বসন্ত। সোজা হিসেবে তাহলে শীতের প্রথমটাকে বলা হয় কি? হেমন্ত, আর গ্রীষ্মের প্রথমটাকে বলা হচ্ছে কি? বসন্ত। ঠিক আছে। এবারে এই যে চারটে ঋতু, এই চারটে ঋতুকে তাহলে মাস অনুযায়ী ভাগ করতে হবে। তাহলে শীত, তাহলে এইটা মনে রাখতে হবে। মনে রেখো, আমি নোট দেবো, লিখতে পারো, আর আমি এমনি বই দিয়ে দেবো, নোট দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, সবকিছু লেখার দরকার নেই। তাহলে আমরা প্রথম থেকে যদি ধরি, তাহলে শীত, শীত কোন সময় থেকে শুরু হচ্ছে? শীত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, এই 3 মাস ধরা হয় কি? শীত। ঠিক আছে। গ্রীষ্ম কোন সময় ধরা হচ্ছে? গ্রীষ্ম ধরা হচ্ছে মার্চ এপ্রিল মে, এই 3 মাস হচ্ছে গ্রীষ্ম। আর বর্ষা, তাহলে মে পরে কি হচ্ছে? জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 4 মাস কিন্তু ধরা হয় বর্ষাকাল। ঠিক আছে। সেপ্টেম্বর, তারপর বাকি 2 মাস থাকছে কি? শরৎকাল, অক্টোবর আর নভেম্বর, এই 2 মাস হচ্ছে শরৎকাল। এই ডিভিশনটা মনে রাখবে। শুরু করবে শীত দিয়ে, কোথা থেকে শুরু হবে? জানুয়ারি থেকে নয়, কিন্তু শুরু হবে ডিসেম্বর থেকে। ডিসেম্বর থেকে তাহলে গ্রীষ্মকাল হচ্ছে, শীতকাল হচ্ছে 3 মাস, গ্রীষ্মকাল হচ্ছে 3 মাস, বর্ষাকাল হচ্ছে 4 মাস, আর শরৎকাল হচ্ছে 2 মাস। বুঝা গেছে? একটা কোশ্চেন করতে যে বর্ষার শুরুতে শরৎকাল আসে, শীতের শুরুতে চলে যায়, বর্ষার শুরুতে, হ্যাঁ তুমি নিজেই হিসাব করো না, তুমি নিজেই হিসাব করো, কালটাকে হিসাব করো। ওই যে এরপরে বলে তুমি গ্রীষ্ম বর্ষা শরৎ, গ্রীষ্ম বর্ষা শরৎ, তাই তো? শীত। ঠিক আছে। বা শীত গ্রীষ্ম বর্ষা শরৎ, তাহলে বর্ষার পরেই তো কে আসছে? বর্ষার পরেই তো শরৎ আসছে, তারপরেই তো শীত আসছে, তাই না? ওইগুলো করবে, ওই শ্লোকগুলোর সঙ্গে করবে, তোমার কালটা মনে চলে আসবে। এইভাবে তুমি প্রথমে শীত ধরবে, শীত থেকে শুরু করবে। আমরা গ্রীষ্ম থেকে শুরু করি, কিন্তু মাস ডিভিশনটা করতে গেলে কিন্তু মাসের এটা করতে গেলে কিন্তু শীত দিয়ে শুরু করবে, সুবিধা হবে। তোমার গ্রীষ্ম দিয়ে শুরু করলে তোমাকে কিন্তু মার্চ থেকে শুরু করতে হবে। ঠিক আছে। ওই জন্য শীত দিয়ে শুরু করবে, খুব সুবিধা হবে। বোঝা গেছে? আচ্ছা, এই চারটে হলো। হ্যাঁ, আচ্ছা এবার বলি, তাহলে আমাদের ভারতের জলবায়ু কি প্রকৃতির? হ্যাঁ, শুধু মৌসুমী বললে হবে না, তাহলে ভারতের জলবায়ু তাহলে আমাদের আর্দ্র প্রকৃতির, আর কি না গরম, আর কি মৌসুমী দ্বারা, জলবায়ু দ্বারা প্রভাবিত। তাহলে আমাদের এটাকে কি বলবো না? উষ্ণ আর্দ্র মৌসুমী বায়ু, মৌসুমী জলবায়ু। ঠিক আছে। আমাদের ভারতের জলবায়ু কি প্রকৃতির? উষ্ণ আর্দ্র মৌসুমী জলবায়ু। ঠিক আছে। আচ্ছা, এবারে এখান থেকে বেশ একটা প্রশ্ন বলে নি যে আমাদের ভারতবর্ষের সর্বাধিক পর্ণমোচী, পর্ণমোচী। আচ্ছা, এটা করাবো, এটা গুরুত্বপূর্ণ জায়গা। এই অরণ্য বা উদ্ভিদের শ্রেণী বিভাগ, এটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা করাবো, এরপরেই করাবো। আচ্ছা, এবার বলো আমাদের ভারতের সর্বাধিক বৃষ্টিপাত প্রবণ অঞ্চল কোনটি? তাহলে মেঘালয়ের চেরাপুঞ্জির নিকটে মৌসিনরাম হচ্ছে শুধু ভারতের কি? পৃথিবীর সর্বাধিক বৃষ্টি প্রবণ অঞ্চল। এবার ভারতের হলে তো ভারতের হবেই, পৃথিবীর বললেও পৃথিবীর হবে। হ্যাঁ বলো। হ্যাঁ, অনুবাদ ঢাল, অনুবাদ ঢাল নয়, প্রতিবাদ ঢাল। ঠিক আছে। প্রতিবাদ ঢালে বৃষ্টিটা প্রবল হয়। প্রতিবাদ ঢাল কোনটা? যেইটা এইদিকে বৃষ্টি যাচ্ছে, এইটা পর্বত বা পাহাড়, এইটা যেখানে ধাক্কা খাচ্ছে, মানে এবার পর্বত, তোমাদের ওই দিকে তো বায়ুটা যাচ্ছে, ওইটা সামনে, ওই দিকটা সামনে, বায়ুটা যেদিকে যাচ্ছে, ওই জন্য ওটাকে ওই দিকটাকে বলা হচ্ছে অনুবাদ। এই প্রতিবাদ ঢালটা প্রচুর লোক ঘুরিয়ে ফেলে যে এটা প্রতিবাদ কেন, এই দিক থেকে বায়ু যাচ্ছে, এইটা তো সামনে, এটা তো অনুবাদ হওয়ার কথা, কিন্তু বায়ু তো যাচ্ছে ওই দিকে, ওই জন্য ওই ঢালটা হচ্ছে অনুবাদ, এই ঢালটা পেছনে।
হ্যাঁ এই ঢালটা হচ্ছে ওই জন্য পেছনে ধরা, এটাকে বলা হচ্ছে প্রতিবাদ ঢাল বা বিপরীত ঢাল, আর ওইটা হচ্ছে অনুবাদ ঢাল। তাহলে প্রতিবাদ ঢালে সবসময় বৃষ্টিপাতটা বেশি হয়, এটা মানে বায়ু প্রবাহের প্রতিবাদ ঢালে সবসময় বৃষ্টিপাতটা বেশি হয়। আচ্ছা এবারে এই আমাদের তাহলে কি কি এটা হলো যে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ। সবচেয়ে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হচ্ছে আমাদের রাজস্থানের জয়সলমীর। এবারে তোমার অপশন অনুযায়ী জয়সলমীর যদি না দেয়, তার ওদের মধ্যে কে শুষ্কতম সেটা দেখতে হবে। তোমার অপশনটা দেখলে দেখতে হবে যে ওদের মধ্যে কে শুষ্কতম, বুঝতে পারছো? তবে কোশ্চেন এরকম দেবে না, যদি দেয় ভারতের শুষ্কতম অঞ্চল বা ভারতের কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, তাহলে তো জয়সলমীর দেওয়া উচিত। এবার ওরা যদি কোশ্চেন আরো টাফ করে, তাহলে দেখবে যে যে অঞ্চলগুলো দিয়েছে তার মধ্যে কোনটায় সবচেয়ে কম বৃষ্টিপাত। এবার নিশ্চয়ই হয়তো রাজস্থানটা নিশ্চয়ই দিয়েছে। অপশন কি কি দিয়েছিল মনে আছে? আচ্ছা যাই, রাজস্থান ছিল না, রাজস্থান ছিল না। তাহলে ওই কাছাকাছি রাজ্যগুলো কিছু একটা দিয়েছে নিশ্চয়ই, দেখতে হবে ওদের মধ্যেই অপশন দেখলে তাহলে বোঝা যাবে। আচ্ছা হ্যাঁ, এবার হচ্ছে প্রথমে আমরা কি বললাম শীতকাল। তাহলে ভারতের তাহলে কোন সময়টাকে শীতকাল বললাম? তাহলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি। এই সময়টাতে কি হয় না, এই সময়টাতে সূর্য দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়, তাই না? তাহলে এই সময়টাতে সূর্য দক্ষিণ গোলার্ধে মানে মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেওয়ার জন্য আমাদের উত্তর গোলার্ধে, ভারত তো উত্তর গোলার্ধে অবস্থিত, গতদিনই বলেছি উত্তর গোলার্ধে হচ্ছে সূর্য তীর্যকভাবে কিরণ দিচ্ছে। সেই জন্য আমাদের এইখানে ওই সময় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই 3 মাস শীতকাল থাকছে, ঠিক আছে? হ্যাঁ ওইটা শেখাবো। আমি একদম সহজ করে বুঝিয়ে দেবো, কোনো ট্রিক্স লাগবে না। আমি ছবিতে ম্যাপে এতে বোর্ডে ছবি দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেবো, কোনো ট্রিক্স লাগবে না, একটা ছবিতে সব মনে থেকে যাবে। আমি এটা দায়িত্ব নিয়ে তোমাকে বলে দিলাম, সুন্দর করে বুঝিয়ে দেবো। তারপরে আজকে দেখি কি হয়, এটার কোনো কঠিনের জায়গা নেই, একদম সহজ করে বুঝে যাবে। আচ্ছা কি বললাম যে ওই সময় দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, এই জন্য কি হচ্ছে আমাদের উত্তর গোলার্ধে কি হচ্ছে সূর্যরশ্মি তীর্যকভাবে কিরণ দিচ্ছে, ওই জন্য উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করছে। তাহলে উত্তর গোলার্ধে তাপমাত্রা কম, সূর্য যেখানে তীর্যকভাবে কিরণ দেবে সেখানে সূর্যের তাপমাত্রা কম পড়বে, তাহলে আমাদের ওই সময় শীতকাল। এবার শীতকালটা আমাদের কি হয় বলতো, কিরকম জলবায়ুটা কিরকম থাকে, আবহাওয়া কিরকম থাকে? শীতকালে হচ্ছে শুষ্ক জলবায়ু, তাই না? আবহাওয়া থাকে শুষ্ক প্রকৃতি। শুষ্ক মানে কি, মানে আর্দ্রতার পরিমাণ কম, জলীয় বাষ্পের পরিমাণ কম। ওই কারণে শীতকালে রোদে এমনি তুমি বাড়ির মধ্যেও জামা কাপড় দিয়ে দিলে শুকিয়ে যায়, তাই না? তাহলে শীতকাল হচ্ছে আমাদের শুষ্ক প্রকৃতি। এই শীতকালে শুষ্ক এবং শান্ত, শীতকালে কিন্তু ঝড় বৃষ্টি এগুলো কিন্তু হয় না বললেই চলে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে হঠাৎ করে ওই ঝিরঝিরে 2-4 ফোঁটা করে বৃষ্টি পড়ে। তাহলে হ্যাঁ, বিশেষ করে আমাদের ভারতের উত্তর পশ্চিম দিকে কি হয় না, শীতকালের ওই যে সুন্দর আমেজকে নষ্ট করে তাহলে ঝিরঝিরে বৃষ্টি এবং হালকা হাওয়া হয়, ঝড়ো হাওয়া হয়। ওটাকে কি বলা হয় বলতো? ওটাকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা, বুঝলে? ওটা কি কারণে হয়? তাহলে ভূমধ্য সাগর থেকে আগত তাহলে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর কারণে পশ্চিমী ঝঞ্ঝাটা দেখা যায়, বোঝা গেছে? ভূমধ্য সাগর থেকে আগত তাহলে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর কারণে দেখা যায়। এটা আমি বইতে দিয়ে দেবো, এটা আরো বইতে আরো সুন্দর আছে। এবার হচ্ছে হ্যাঁ বলো না, ভূমধ্য সাগর থেকে। আরব সাগর থেকে কি আসে? আরব সাগর, আচ্ছা মৌসুমী বায়ু কোন সাগর থেকে আসে? আর কোন সাগর থেকে? ভারত মহাসাগর থেকে এসেই তো ভাগটা হচ্ছে। ভারত মহাসাগর থেকে এসে একটা ঢুকছে আমাদের ভারতের বর্ডারে, কি আরব সাগর আছে, ওর পেরিয়ে এসে বঙ্গোপসাগর, আর একদম দক্ষিণে ভারত মহাসাগর, কিন্তু এ সাইডে কি বঙ্গোপসাগর পূর্ব দিকে আর পশ্চিমে আরব সাগর। এই জন্য ওইটা ভাগ হয়ে বঙ্গোপসাগরের উপর দিয়ে একটা শাখা ঢুকছে, এটা বলছি এক্ষুনি, আর আরব সাগরের উপর দিয়ে একটা শাখা ঢুকছে। আর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে ভূমধ্য সাগর দিয়ে, ঠিক আছে? অনেকটা পথ অতিক্রম করে পশ্চিম দিক দিয়ে একদম আমাদের প্রায় মাঝামাঝি এই কতগুলো দেশ পেরিয়ে, পাকিস্তান পেরিয়ে ওই সাইডে ভূমধ্য সাগর, ওইখান থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এসে আমাদের এখানে, হ্যাঁ 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 ওটা হচ্ছে মেইডেন সি বা ভূমধ্য সাগর, বুঝলে? আচ্ছা এবার হচ্ছে
গ্রীষ্মকাল। তাহলে গ্রীষ্মকাল কোন সময়টাতে পড়ছে? তাহলে গ্রীষ্মকাল এবার পড়ছে মার্চ, এপ্রিল, মে, এই 3 মাস। এবার সূর্য কি হচ্ছে না, যতই কর্কটক্রান্তি রেখার দিকে ঘুরে যাচ্ছে তত কি হচ্ছে না, সূর্য আমাদের আমাদের ভারতবর্ষের ওপর তাহলে সূর্যের রশ্মিটা লম্বভাবে পড়ছে, কারণ উত্তর গোলার্ধে সূর্য রশ্মি লম্বভাবে পড়ছে, তাহলে ভারতবর্ষের উপরে সূর্য রশ্মি লম্বভাবে পড়বে। তাহলে সূর্য রশ্মি লম্বভাবে পড়লে কি হয় বলতো, কেন দিনটা, এটা ডিটেলসে আরো বোঝাবো কেন তাহলে গরমটা বাড়ছে। যত সূর্যের রশ্মি উত্তর গোলার্ধে লম্বভাবে পড়ছে আমাদের দিনের দৈর্ঘ্য কি হচ্ছে, দিনের দৈর্ঘ্য বেশি হচ্ছে আর রাতের দৈর্ঘ্য কম হচ্ছে। ফলে সূর্যের বা আলোটা তাহলে সারাদিন দিনের দৈর্ঘ্য বেশি হলে বেশি সময় ধরে আলো আসছে, তাহলে বা বেশি সময় ধরে টেম্পারেচার আসছে, কিন্তু ফিরে যাওয়ার সময়টা পাচ্ছে না, পুরোটা ফিরে যাওয়ার সময় পাচ্ছে না। যে পরিমাণ আসছে, রাত যদি ছোট হয় তা সেই টেম্পারেচারটা সেভাবে ফিরে যেতে যেতে তো আবার সূর্য উঠে যাচ্ছে, তাই না? দিনের দৈর্ঘ্য থেকে রাতের দৈর্ঘ্য কম, সেই জন্য টেম্পারেচার যতটা আসছে পুরোটা ফিরে যেতে পারে না। বোঝা গেছে? সেই কারণে কি হয়, আমাদের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে এবং সূর্যের তাপটাও বেশি আসে, সেই জন্য তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে এবং গ্রীষ্মের সূচনা হয়, আমরা এটা জানি। আচ্ছা, হ্যাঁ, এবারে এই গ্রীষ্মের প্রচন্ড তাপে আর কি হয়, আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ছোট ছোট নিম্নচাপ তৈরি হয়ে কি হয়, ঝড় বৃষ্টি হয়। ঠিক আছে, এই গ্রীষ্মের জানো। এবারে আমাদের পশ্চিমবঙ্গে যেটা হয় সেটা কি নামে পরিচিত বলতো? তাহলে পশ্চিমবঙ্গে যেটা হয় এই গ্রীষ্মকালে যে হঠাৎ করে ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয় বিকেলের দিকে। এবছর কি দেখেছো কালবৈশাখী? একদিন না দুদিন তাও সময় হয়নি, কালবৈশাখী প্রায় আস্তে আস্তে হ্যাঁ বলছি তো, ওই 1-2 দিন হয়েছিল। কালবৈশাখী আস্তে আস্তে কিন্তু মুছে যাচ্ছে। কারণ কি বলতো, কারণ কি, কারণ কি, এদিকে শোনো শোনো, কারণ কি কালবৈশাখী আস্তে আস্তে তাহলে আমরা আর দেখতে পাচ্ছি না কেন? আমাদের ছোটবেলা খুব দেখেছি, তোমরাও দেখেছো কিছু, অনেকটাই, প্রায় দিন হতো বিকেল বেলা। আচ্ছা, কেন এ হয়ে যাচ্ছে বলতো? এক, বিশ্ব উষ্ণায়ন। এবারে সেই বিশ্ব উষ্ণায়ন এগুলো যাই হোক, মেন কারণটা কি, জলবায়ু কি হয়, পরিবর্তন হয়। আমরা কি বললাম যে 35-40 বা 30-35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে কি বলা হচ্ছে, জলবায়ু। জলবায়ু আবার 30-35 বছরের গড় অবস্থা, 50 বছরও থাকতে পারে, সে 100 বছরও ওই একই আবহাওয়া জলবায়ু থাকতে পারে, আবার চেঞ্জও হতে পারে, সেই জলবায়ু চেঞ্জ হচ্ছে। বুঝতে পেরেছো? আস্তে আস্তে বর্ষা কখন হলো এবছর, কত দেরি করে হলো তো এখনো পর্যন্ত কিন্তু, হ্যাঁ এখনো ঠিক হয়নি। হ্যাঁ, এই যে ঠিক হয়নি এটা কিন্তু মৌসুমী বায়ুর কি আগমনটা কোনো বছর কি হয়, টাইমে হয়তো সে টাইমে হওয়া বা টাইমে না হওয়া সেটা আলাদা ব্যাপার। মৌসুমী বায়ু কোনো বছর খুব তাহলে ঢোকার ফলে কোনো বছর বৃষ্টিপাত খুব বেশি হয়, কোনো বছর বৃষ্টিপাত খুব কম হয়, আবার কোনো বছর অসময়ে ঢোকে, আবার কোনো বছর সময়ে ঢোকে, আবার কোনো বছর এমন ভাসিয়ে দিয়ে চলে যায় যে চারিদিকে বন্যা হয়, আর কোনো বছর প্রায় বৃষ্টিপাত হয় না বললেই চলে। ওই জন্য আমাদের ভারতবর্ষের তা মৌসুমী বায়ুর উপরে নির্ভর করেই তো আমাদের চাষ হয়, মেন ধান চাষ। সেই জন্য ধান চাষে বা আমাদের কৃষিকাজের উপর মৌসুমী বায়ুর প্রভাবে এটা জানবে। তাহলে এটা দেরিতে আসে, অনেক সময় হয়েছে যে দেরিতে আসে বা অনেক বছর কম হয়, কম বৃষ্টিপাত হয়। আচ্ছা, হ্যাঁ, আর এটা হচ্ছে আসামে এই যে ঝড়টা, আসামে এই ঝড়টাকে বলা হচ্ছে কি, আসামে এই ঝড়টাকে বলা হয় বরদৈচিলা। ঠিক আছে, এগুলো অবশ্যই মনে রাখবে। হ্যাঁ, বরদৈচিলা অসমে। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে কফি কোথায়, তাহলে কর্ণাটকে কি হয়, কফি দক্ষিণ ভারতেই এইগুলো হয়ে থাকে, দক্ষিণ ভারতে। তাহলে হ্যাঁ, আম্রঝড় আর হচ্ছে কফি ঝড় এইগুলো হচ্ছে হয়ে থাকে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, এইগুলোতে হয়ে থাকে। মনে কি এই ঝড়টার নাম দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? এই বইটা আমি পাঠিয়ে দেবো সুন্দর করে এগুলো, যে হ্যাঁ আরেকটা এ হয় গ্রীষ্মকালে। তাহলে রাজস্থান, তার উত্তরপ্রদেশ, এই সমস্ত রাজ্যে ধূলিঝড় হয়ে থাকে, বুঝলে? না, লু নয়, লু আলাদা। ধূলিঝড় যেটা হয়ে থাকে তাকে বলা হয় কি, আঁধি। আর যেটা প্রচন্ড গরম হাওয়া, ধূলিঝড় মানে ওর সঙ্গে, ঝড়ের সঙ্গে প্রচন্ড বালু কণা, ধুলোর কণা এগুলো মিশে থাকে। আর হচ্ছে যেটা প্রচন্ড গরম বায়ু, আমাদের এদিকেও যখন প্রচন্ড গরম হয় তখন দেখবে যে উষ্ণ বায়ু আসছে, তাহলে ওই রকম ওখানে খুব গরম বায়ু যখন প্রবাহিত হয় তাকে বলা হয় কি, লু। বুঝা গেছে?
স্রোতগুলো হয় না, শীতল স্রোত, হ্যাঁ সে সমুদ্র স্রোত যখন হবে ওগুলো শীতল হাম্বল স্রোত এইগুলো কথা বলছো তো, এটা সমুদ্র স্রোতের মধ্যে পড়ছে, এটা বায়ু, ওটা সমুদ্র স্রোত, ঠিক আছে। আচ্ছা, তাহলে দক্ষিণ ভারতে এই যে ঝড় সৃষ্টি হয় তার প্রভাবে কফি ও আমের ফলন ভালো হয় বলে তাহলে কফি বৃষ্টি বলা হয়ে থাকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা বোঝার, দক্ষিণ পূর্ব পশ্চিম আয়ন বায়ুর আগমনকাল বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনকাল বা বর্ষাকাল। তাহলে বর্ষাকালকে কি কি মাস ধরা হলো? জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ভারতের কোন রাজ্যে প্রথম বর্ষা ঢোকে বলো তো? হ্যাঁ, কেরলে। তাহলে কোন সময়টা ঢোকে বলো তো? ওই জুনের প্রথম সপ্তাহে 5 থেকে 10 তারিখের মধ্যে, 5 থেকে 10 তারিখের মধ্যে এই মৌসুমী বায়ুটা ঢুকে থাকে। আচ্ছা, তাহলে মৌসুমী বায়ু, এটাকে আমরা কি মৌসুমী বায়ু বলি না? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, ঠিক আছে। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর তাহলে উৎপত্তিটা কোথায় হচ্ছে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা কিন্তু উৎপত্তি হচ্ছে না ভারত মহাসাগর, ঠিক আছে। তাহলে ওই দক্ষিণ পৃথিবীর দক্ষিণ গোলার্ধে যখন ওটা থাকছে, আমি বলে দিই, এটাই এখানে মেন বোঝার বিষয়। এটা যদি পৃথিবী হয়, ঠিক আছে, পৃথিবীর দক্ষিণ গোলার্ধে কিন্তু, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। আচ্ছা, আমরা বায়ুর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জানো তো? এদিকে বায়ুর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জানো তো? বায়ু উত্তর গোলার্ধে কোন দিকে বেঁকে প্রবাহিত হয়? উত্তর গোলার্ধে বায়ু কোন দিকে বেঁকে প্রবাহিত হয়? ফ্রেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে। মানে উত্তর গোলার্ধ থেকে এই বায়ু ধরো এইদিকে আসছে, ঠিক আছে। এই বায়ু কিন্তু সোজা আসে না, ফ্রেলের সূত্র অনুসারে কি বলের জন্য? কোরিওলিস বলের কারণে। কোরিওলিস বলের কারণে তাহলে বায়ু কি হয়? কোরিওলিস বল কোনটা বলো তো? কেন্দ্রাতিক বল। মানে পৃথিবী যে ঘুরছে, তুমি যে কোনো একটা লাটিম ঘুরছে, লাটিমের ওপর একটা কিছু বালুর কোনা বা একটা মাটির কোনা ফেলে দেবে, ও ছিটকে দেবে। পৃথিবী যে ঘুরছে, এই পৃথিবীর ঘূর্ণনের ফলে পৃথিবীর মধ্যে একটা প্রচন্ড শক্তি সৃষ্টি হচ্ছে, ওকে ওর উপর কিছু ফেলে দিলে ও ছিটকে দেবে। তাহলে বলবে আমরা কেন কি করে আছি? মাধ্যাকর্ষণের জন্য আছি, ঠিক আছে। তাহলে পৃথিবীর ওপর একটা বলে অপকেন্দ্র বল, অপকেন্দ্র বলটা আমার মনে পড়ছে না ওই মুহূর্তে, আমি দেখব। আচ্ছা, তাহলে ওই কেন্দ্রাতিক বল, তাহলে কেন্দ্রাতিক বলের প্রভাবে তাহলে এ কি হচ্ছে? পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? পশ্চিম থেকে পূর্ব দিকে তাহলে আবর্তন করছে। সেই কারণে তাহলে বায়ু, আমাদের এই জল, এগুলো কিন্তু তাহলে সবকিছুই তো এই পৃথিবীর সঙ্গে আমরা সবাই ঘুরছি, তাই না? বায়ুমণ্ডলও কিন্তু পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে তাহলে ঘুরে চলেছে। ওই জন্য তাহলে কি হচ্ছে না, এই বায়ু কি হয়? উত্তর গোলার্ধে এরকম ঘুরে যাচ্ছি, আমি উত্তরে আছি, ভাবো উত্তর গোলার্ধে এইদিকে, আমি উত্তর গোলার্ধে আছি, উত্তর গোলার্ধে বায়ু যাওয়ার সময় এইভাবে সোজা যাবে না, এইভাবে যেতে যেতে কিছুটা বেঁকে বেঁকে যাবে, বুঝতে পেরেছো? উত্তর তাহলে এই দিকে বেঁকে যাবে। তাহলে কোন দিক হচ্ছে এটা? উত্তর থেকে পশ্চিম দিকে, মানে কিছুটা এইভাবে বায়ু প্রবাহিত হয়, ঠিক আছে। উত্তর গোলার্ধে কিছুটা এইভাবে বায়ু বেঁকে প্রবাহিত হয়, বুঝতে পেরেছো? আর এই বায়ুটা যখন দক্ষিণ গোলার্ধ থেকে যাচ্ছে, তাহলে এবারে দক্ষিণ গোলার্ধ থেকে যে বায়ু যাচ্ছে সে কোন দিকে বেঁকে প্রবাহিত হবে? সে প্রবাহিত হবে তাহলে এই কোন দিকে যাবে? ডান দিকটা কোনটা? এই দিকে, পূর্ব দিকে। তাহলে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হবে, বোঝা গেছে? এই যে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত বায়ুটা, এবার ভারত কোথায় অবস্থিত বলো তো? ভারত তো উত্তর গোলার্ধে এই অঞ্চলটাতে অবস্থিত, তাই না? প্রায় এই অঞ্চলটাতে, এই জায়গাটাতে অবস্থিত। ভালো করে দেখো, ভারত এই জায়গাটাতে অবস্থিত। এবারে দক্ষিণ গোলার্ধ থেকে যে বায়ুটা যাচ্ছে, বুঝলেন, দক্ষিণ গোলার্ধ থেকে যে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এইভাবে যাচ্ছে, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এইভাবে যাচ্ছে, হ্যাঁ, যেই এবার এই নিরক্ষরেখাকে অতিক্রম করলো, এদিকে দেখো, এটা গুরুত্বপূর্ণ, যেই এই বায়ু নিরক্ষরেখা থেকে কে অতিক্রম করলো, সেই এটা কি হলো? এটা কোন গোলার্ধে চলে গেল?
উত্তর গোলার্ধে দিয়ে চলে গেল। বুঝতে পেরেছো? তাহলে উত্তর হ্যাঁ বলো। দক্ষিণ গোলার্ধের বায়ুটা বাম দিক দিয়ে প্রবাহিত হয়। বাম দিক দিয়ে গেলে তো উত্তর পূর্ব বললাম আমি, দক্ষিণ, আমি দক্ষিণটাকে উত্তর বলে দিয়েছি। দেখো হ্যাঁ হ্যাঁ বলো। উত্তর গোলার্ধের বায়ুটা কোন দিকে দিয়ে প্রবাহিত হয়? উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে। হ্যাঁ হ্যাঁ আমি ওইটাই বলছি যে ওইটা আমি একটু করে দিয়েছি, বলতে আমি আবার উত্তরও বলে দিয়েছি, বুঝলে? এটা তাহলে দক্ষিণ গোলার্ধে কোন দিকে প্রবাহিত হবে? দক্ষিণ, আমি মানে দিকটা আমার একটু হয়ে গেছে তো, মানে এই দিকটা ওই জন্য একটু ভুলিয়ে যাচ্ছে, বুঝলে? মানে এই বরাবর হতো, আমি ওই জন্য একটু করে ফেলেছি। আমি কি বললাম যে উত্তর গোলার্ধে ডান দিকে, আমার দিকটা এত উল্টো দিক হয়ে যাচ্ছে না, ওই জন্য ভুলে গেছি। উত্তর গোলার্ধে তাহলে কি হচ্ছে? ডান দিকে, আর দক্ষিণ গোলার্ধে কি হচ্ছে? বাম দিকে। তাহলে উত্তর গোলার্ধে, তাহলে এইটা উত্তর গোলার্ধ, এইটা দক্ষিণ গোলার্ধ। এবার বায়ুটা এই দিক থেকে যাচ্ছে, বায়ুটা দেখো এই দিক থেকে যাচ্ছে। উত্তর গোলার্ধে ডান দিকে বেরিয়ে গেলে পশ্চিম দিকে ওটা হয় যাচ্ছে, আর এটা ডান দিকে বাম দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে, আমি সেটা বলছি না, আমি ডান দিকে করতে গিয়ে এইটা এই দিকটাই হবে, এই দিকটাই হবে, বুঝলে? তাহলে এটাও তো সেই ডান দিকেই হচ্ছে। হ্যাঁ, তাহলে বাম দিকে হবে না না না, এই দক্ষিণ গোলার্ধে হচ্ছে এই দিকটা। এবারে আমি এই বায়ুর একটা বলি, বায়ু কি অনুসারে বায়ুর নাম হয়, এটা আমি প্রথমে বলা উচিত ছিল। বায়ু কিভাবে নাম দেওয়া হয় বায়ু, এইটা বললে ক্লিয়ার হয়ে যাবে। বায়ুর কোন দিক থেকে কোন দিকে গেলে কিভাবে নাম দেওয়া হয়? আচ্ছা আচ্ছা বলো। আমি বলছি বায়ু এই দিক থেকে এই দিকে প্রবাহিত হচ্ছে, তাই তো? দক্ষিণ দিক থেকে, হ্যাঁ আমি এইটা বলছি, যেটা বলছি শোনো, যে দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, আমরা উত্তর, যে ধরো বলবো যে উত্তরের বায়ু বইছে, তাই তো? তাহলে উত্তরের বায়ুটা কখন বলবো? তাহলে বায়ু যেদিক থেকে যেদিকে যাচ্ছে আমরা সেই অনুযায়ী নামটা দেবো, ঠিক আছে? এবারে এই জিনিসটা বললে বুঝতে পারবে যে উত্তর গোলার্ধে আমরা কেন দক্ষিণ পশ্চিম বলছি বলতো? দক্ষিণ পশ্চিম বলছি কেন বলতো? হ্যাঁ, দক্ষিণ পশ্চিম দিক থেকে হয়ে যাচ্ছে বলে আমরা বলছি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তাহলে দক্ষিণ দিক থেকে যাচ্ছে কোন দিকে? তাহলে দক্ষিণ পশ্চিম দিক থেকে যাচ্ছে কিন্তু উত্তর পূর্ব দিকে, বা যাচ্ছে কিন্তু দক্ষিণ পশ্চিম দিক থেকে। যেই দিক থেকে যাচ্ছে দেখো এই তো বায়ুটা, আমি এই জিনিসটা একটু আমি পূর্ব দিক হয়ে গেছে, এটা বাম দিক হবে। আমি তো বললাম দক্ষিণ গোলার্ধে কোন দিকে থেকে প্রবাহিত হচ্ছে? দক্ষিণ গোলার্ধে বাম দিকে, আমি এটা এদিকে ঘুরিয়ে দিয়েছি, ভুল করে দিয়েছি, ঠিক আছে? দক্ষিণ গোলার্ধে তাহলে বায়ু এই দিকে মেঘে প্রবাহিত হচ্ছে, দক্ষিণ গোলার্ধে বায়ুটা এই দিকে মেঘে প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, তাহলে না, দক্ষিণ গোলার্ধে থেকে যাচ্ছে কি বায়ু বলো তো? কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এবার ভাবো। পূর্ব দিক থেকে পশ্চিম, দক্ষিণ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে, কিন্তু বায়ুটার নাম কি হবে? দক্ষিণ পূর্ব। পূর্ব দিক থেকে যাচ্ছে তো, এই দিক থেকে এই দিকে যাচ্ছে, ভাবো এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এই দিক থেকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে, তাই না? পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে, তাহলে বায়ুটার নাম কি হবে? তাহলে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। আমার এটা কি চিহ্নটা দেখানো ভুল হয়ে গেছে, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এই দক্ষিণ পূর্ব আয়ন বায়ু তাহলে এই যেই নিরক্ষরেখাকে অতিক্রম করবে, অতিক্রম করার সঙ্গে সঙ্গে এ কিন্তু কোন দিকে বেঁকে প্রবাহিত হবে? এ কিন্তু এবার বেঁকে প্রবাহিত হবে ডান দিকে। যেই উত্তর গোলার্ধ অতিক্রম করে তবে একে তো ভারতে ঢুকতে হবে। এই দক্ষিণ পূর্ব আয়ন বায়ুটাই কিন্তু আমাদের কাছে মৌসুমী বায়ু রূপে পরিচিত, বুঝলে? এই বায়ুটা যখন নিরক্ষরেখা অতিক্রম করছে তখন এই দিক থেকে এই দিকে যাচ্ছিল, এবার এর সঙ্গে সঙ্গে কিন্তু ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম আয়ন বায়ু হয়ে গেল। বোঝা গেছে? ডান দিক থেকে যেই বেঁকে গেছে দক্ষিণ পশ্চিম আয়ন বায়ু হয়ে গেল। এবারে দক্ষিণ পশ্চিম আয়ন বায়ু রূপে ভারতে প্রবেশ করছে। এবারে দক্ষিণ পশ্চিম আয়ন বায়ু রূপে ভারতে প্রবেশ করার পর তাহলে দুটো শাখায় ভাগ হচ্ছে, একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা আর একটা হচ্ছে আরব সাগরীয় শাখা, ঠিক আছে?
এবার আরব সাগরীয় শাখাটা কোন দিক থেকে তাহলে ঢুকছে? পশ্চিমঘাট পর্বত থেকে ঢুকছে। তাহলে পশ্চিমঘাট পর্বতের, তাহলে প্রথমে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কি করছে? বাধা পাচ্ছে, পেয়ে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রবল বৃষ্টিপাত হচ্ছে, এবং যখনই এটা পূর্ব ঢালে অতিক্রম করছে তখন হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে। যাই হোক, আর হচ্ছে কি না, আমাদের আরেকটা শাখা কোথা দিয়ে ঢুকছে? আরেকটা শাখা ঢুকছে তাহলে বঙ্গোপসাগর দিয়ে। ঠিক আছে, তাহলে এই দুটো শাখায় ভাগ হলো, হয়ে ভারতে প্রবেশ করলো। এবার প্রথম কোন শাখাটা প্রথম ঢুকছে এটা কোশ্চেন হয়, যে দক্ষিণ পশ্চিম আয়ন মৌসুমী বায়ুর কোন শাখা প্রথম ঢুকছে? আরব সাগরের শাখাটা ভারতবর্ষে প্রথম ঢুকছে। বুঝলে তো? আচ্ছা, এবারে এই জিনিসটা বোঝা গেছে তো? আচ্ছা, ওই এটা দক্ষিণ পশ্চিম আয়ন বায়ুটা। আচ্ছা, এবারে এইখানে একটা কোশ্চেন হয় যে মৌসুমী বিস্ফোরণ কি? মৌসুমী বিস্ফোরণ কি? ওই একই যেটা বললাম ওটাই মৌসুমী বিস্ফোরণ। এবারে আমাদের গ্রীষ্মকালে কি হয়? প্রচন্ড গরম। হ্যাঁ, এবার প্রচন্ড গরমের ফলে তাহলে ওই ভারতে প্রবল নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। শুধু ভারতে নয়, আমাদের এশিয়ার, তাহলে মধ্য এশিয়ার একটা বিরাট অঞ্চল জুড়ে তাহলে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হচ্ছে। ফলে এই দক্ষিণ পূর্ব আয়ন বায়ু ওই নিম্নচাপের ফলে তাহলে আসছে, এসে ওটা দক্ষিণ পশ্চিম আয়ন বায়ুকে ভারতবর্ষে ঢুকছে। এবং ঢোকার সময় মৌসুমী বায়ুর এই প্রথম যে ঢুকেছে আরব সাগরে থাকা, ঢোকার পর প্রবল হঠাৎ করে কি হয়? প্রবল বৃষ্টিপাত হয়। এই হঠাৎ করে এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে প্রবল বৃষ্টিপাত হচ্ছে, এটাকেই বলা হচ্ছে কি? মৌসুমী বায়ুর বিস্ফোরণ বা মৌসুমী বিস্ফোরণ। বোঝা গেছে? আচ্ছা, আরেকবার তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, একদম সোজা কথায় যেটা বলি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে তাহলে ভারতে হঠাৎ করে যে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে, তাহলে সেটাকেই বলা হচ্ছে মৌসুমী বিস্ফোরণ। না, কালবৈশাখী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নয়। কালবৈশাখী তো গরমকালে হঠাৎ হঠাৎ করে স্থানীয় অঞ্চলে নিম্নচাপ হয়ে যে ঝড় বৃষ্টিটা হচ্ছে, ওটা কি বর্ষাকালে হয়? ওটা তো গ্রীষ্মকালে। আর মৌসুমী বায়ু যে সময়টাতে ঢোকে, গ্রীষ্মের যে সময়টাতে মৌসুমী বায়ু ঢুকছে, সেই সময়টাকেই ভারতে বর্ষাকাল হিসেবে ধরা হচ্ছে। পৃথিবী তো সেম। তাহলে কোথাও শীতকালে শীতকালের একটা অংশকে বর্ষাকাল ধরা হয়, আর কোথাও গ্রীষ্মকালের একটা অংশকে বর্ষাকাল ধরা হয়। মোটামুটি পৃথিবীতে আলাদা করে বর্ষাকাল বলে কোনো কাল নেই। যেই সময়টাতে যেখানে বর্ষার আগমন হয় তাকে সেই সময় বলা হয় বর্ষাকাল। বোঝা গেছে? আচ্ছা, তাহলে দুটো শাখা হলো। আচ্ছা, এই দুটো শাখায় কোথায় কিভাবে বৃষ্টিপাত হয়? আচ্ছা, ভারতের সবচেয়ে বৃষ্টিপাত প্রবণ অঞ্চল বলে দিলাম যে মেঘালয়ের মৌসিনরাম, চেরাপুঞ্জিতে তাহলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আচ্ছা, হ্যাঁ, এবার হচ্ছে এই শরৎকাল বা শরৎকালটাকে কি বলা হয় বলো তো? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল। তাহলে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তাহলে ভারতে প্রবেশ করে তাহলে হিমালয়ে বাধা পেয়ে প্রবল বৃষ্টিপাত হলো। হওয়ার হ্যাঁ কি হবে? অটম তো বসন্তকাল, শরৎকাল হ্যাঁ, উইন্টার মানে তো শীত, সামার, উইন্টার, তারপর অটাম, না মৌসুম তো মৌসুমী, আর একটা কি আছে? বলো বলো, আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি তোমাদের বলতে গিয়ে। এটা দেখে নাও, আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। না, আচ্ছা, এবার হচ্ছে হ্যাঁ হ্যাঁ সরি মনসুন। হ্যাঁ, না সে তো মৌসুমী বায়ু। না না, মনসুন মানে সামার মানে গ্রীষ্মকাল, উইন্টার শীতকাল, মনসুন মানে বর্ষাকাল, রেইনি সিজন মানে হেমন্তকাল। না, না, এটা নাম হয় উইন্টার, সামার, রেইনি আর হচ্ছে মনসুন। ঠিক আছে, রেইনি সিজন, বর্ষা তো রেইনি সিজন, বর্ষাকে কেন মনসুন বলবো? মনসুন তো শরৎকাল, রেইনি সিজন তো বর্ষাকাল। বুঝলে? আচ্ছা, এবার হ্যাঁ, এবার বলি, দেখে নিয়েছো তো? না, ওটা মানে আচ্ছা, রেইনি সিজন আর হচ্ছে মনসুন। মনসুন মানে শরৎকাল, দেখো ভালো করে, মনসুন মানে শরৎকাল। আচ্ছা,
এটা দেখে নাও। সামার মনসুন অটম প্রি উইন্টার মানে তো এই হেমন্ত কোথায়? হ্যাঁ ওই তো শীতের আগে প্রি হেমন্ত প্রি উইন্টার। হ্যাঁ আর অটম মানে হচ্ছে যে শরৎকাল। আর মনসুন মানে না অটম না, autumn মানে এই সাথে বাংলা পাশে বাংলা দেখে না ওটা পরে দেখে না, আমি বলি যেটা মেন টপিকে আসি ওটা দেখে নেবে। মনসুন মানে হচ্ছে শরৎকাল, দেখে নেবে। আচ্ছা এই যে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল বা শরৎকাল, ঠিক আছে। আচ্ছা এবার মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল, তাহলে ভারতের হিমালয় পর্বতে যখন বাধা পাওয়ার পর প্রবল বৃষ্টিপাত ঘটানোর পর ওই বায়ু এবার কি হলো, ওই শরৎকালে অটমই আছে। হেমন্ত থেকে লেট অটম শীত তো উইন্টার। হ্যাঁ হ্যাঁ হতে পারে, আমি বলে দিচ্ছি ওটা পরে। হ্যাঁ মনসুন মানে অবশ্য শরৎ, আমি এতেও পড়েছি, বইতেও আছে। যাই হোক বলো কি বলছি, যে তাহলে হিমালয়ে বাধা পেয়ে ওই বায়ু প্রবল বৃষ্টিপাত ঘটানোর পর তাহলে এবার শরৎকাল কোনটা হলো, শরৎকাল হচ্ছে অক্টোবর আর নভেম্বর, এই দুটো মাস হচ্ছে তাহলে ভারতবর্ষের শরৎকাল। তাহলে এই শরৎকালে কি হচ্ছে, ওই মৌসুমী বায়ু যে ফিরে যাওয়ার সময়, তাহলে মৌসুমী বায়ুটা এবার ফিরে যাওয়ার সময়টাকে বলা হচ্ছে শরৎকাল। এই শরৎকালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে কি, শরৎকালে তাহলে কোথায় বলতো বছরে দুবার বৃষ্টিপাত হয়? তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে তাহলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। তাহলে এই মৌসুমী বায়ুর আগমনকালে ভারতে একবার, তামিলনাড়ুতে একবার বৃষ্টিপাত হয়েছে, এবং এই মৌসুমী বায়ুটা ফিরে যাওয়ার সময়ও কোথায় না তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে একবার বৃষ্টিপাত হচ্ছে। সেই জন্য বছরে দুবার বৃষ্টিপাত প্রবণ অঞ্চল যদি বলা হয় তাহলে বলা হবে কাকে, বছরে দুবার বৃষ্টিপাত প্রবণ অঞ্চল হচ্ছে তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে। এটা আমি লেখাবো, এর থেকে কোশ্চেনও পাঠিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা এগুলো বইতেও আমি পাঠাবো, একটু ডিসকাসে পড়বে ভালো করে, এখানে যতটা পেয়ে আছে ততটাই আমি বললাম। হ্যাঁ এবারে হ্যাঁ বলো। বই কিনতে পারো, আমি বই থেকে পাঠিয়ে দেবো। এবার এর থেকে কয়েকটা কোশ্চেন লিখে নাও, এর থেকে কয়েকটা কোশ্চেন লিখে নাও। হ্যাঁ হ্যাঁ বলো। কার্তিক চন্দ্র মন্ডল বা কোনো পুরনো লেখকের যদি বই কিনতে পারো একটা, আরো ভালো। দেবাশিস মৌলিকের যদি বইটা কিনতে পারো, এই সবকিছু ডিসকাসে আসে ভালো। আর কার্তিক চন্দ্র মন্ডল তো তাহলে ওই যে টপিক গুলোকে একদম 20 পয়েন্ট তুলে দিয়ে, মানে কোশ্চেন অ্যান্সার প্রচুর আসে, কিন্তু প্রাকৃতিক ভূগোলটা এখানে পাবে না। কার্তিক চন্দ্র মন্ডল ভারতের প্রাকৃতিক পাবে, কিন্তু যে প্রাকৃতিক ভূগোলটা সেটা এখানে পাবে না ওদের। আচ্ছা এবার দেখো, দেখো তো ভারতের উল্লেখযোগ্য বায়ু প্রবাহ, ভারতের উল্লেখযোগ্য বায়ু প্রবাহ। হ্যাঁ ভারতের উল্লেখযোগ্য বায়ু প্রবাহ হয়েছে, হয়েছে হয়েছে লেখো। আঁধি, আঁধি আঁধি আঁধি, হ্যাঁ আঁধি, আইসনবন্ধু ধারসই। আঁধি হয়েছে। বায়ু প্রবাহ একটা লিখবে, আর এক সাইডে কোথায় দেখা যায় লিখবে। আঁধি কোথায় দেখা যাচ্ছে, উত্তর পশ্চিম ভারত, বিশেষত পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি। লিখে নাও লিখে নাও, কথা কম বলো। একদিকে কোথায় দেখা যায়, বায়ু প্রবাহ লিখবে একদিকে, আর কোথায় দেখা যায় লিখবে একদিকে। বায়ু প্রবাহ লেখো আঁধি, উত্তর পশ্চিম ভারত, বিশেষত পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি। জায়গাটা বলুন। হ্যাঁ হ্যাঁ জায়গাটা কোথায় জায়গাটা? উত্তর পশ্চিম ভারত এর বিশেষত পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি। ওই নদীর বাইরে থেকে আরো কয়েকটা আছে, ওই এই কটা যদি খুঁজে বের করতে আমি একটু বললাম না সেই টেমস নদীটা ও আচ্ছা হ্যাঁ লিখে দেবো, ঠিক আছে ঠিক আছে লিখে দেবো, আমি পাঠিয়ে দেবো, আপনি ওটা পাঠিয়ে দেবো, নোটে পাঠিয়ে দেবো।
আচ্ছা, আঁধি হয়েছে উত্তর পশ্চিম ভারত, বিশেষত পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি। তাড়াতাড়ি লেখো। তারপর কালবৈশাখী হয়নি এখনো? কালবৈশাখী পশ্চিমবঙ্গ, উড়িষ্যা। কালবৈশাখী পশ্চিমবঙ্গ, উড়িষ্যা হয়েছে। বরদই ছিলা, বরদই ছিলা, বরদই, বর ও দয়ইকার, বর ও দয়ইকার, ছয়স্বই লয়াকার, বরদই ছিলা হয়েছে। অসম, অসম হয়েছে। আচ্ছা, এবার লেখো আম্রবৃষ্টি, আম্রবৃষ্টি বা কফি বৃষ্টি। বলে দিচ্ছি, আম্রবৃষ্টি বা কফি বৃষ্টি। হ্যাঁ, হ্যাঁ আমি বলছি। আচ্ছা, কফি বৃষ্টিটা লিখে নাও। কফি বৃষ্টিটা শুধুমাত্র কর্ণাটক। হ্যাঁ হ্যাঁ, কফি বৃষ্টিটা লিখে নাও কর্ণাটক। আম্রবৃষ্টিটা অনেকগুলো আছে, কফি বৃষ্টিটা লেখো কর্ণাটক হয়েছে। আচ্ছা, আম্রবৃষ্টি লেখো দক্ষিণ ভারতের কেরালা ও কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল। হ্যাঁ, আম্রবৃষ্টিটা লেখো দক্ষিণ ভারতের কেরালা ও কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল হয়েছে, এবং তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ। কেরালা ও কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল এবং তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ, এখানে বলা হয় কফি বৃষ্টি। আচ্ছা, চা বৃষ্টি, চা বৃষ্টি কোথায় বলা হবে জানো তো সবাই? অসমে। এখানে চা বৃষ্টি ওই স্থানীয় নাম অনুযায়ী হয়েছে, আর কি বলা যাবে। চা বেশি হয় ওই জন্য চায়ের ফলন বেশি হয়, ওই সময় ওই বৃষ্টিতে চা। কফির ফলন বেশি হয় ওই জন্য কফি বৃষ্টি। বুঝতে পেরেছো? চা বৃষ্টি অসমে। হ্যাঁ হ্যাঁ, না নষ্ট নয়, ফলন বেশি হয়, বুঝলে? হ্যাঁ, ওই জন্য নষ্ট করে দিলে ওই নাম দিত না। বুঝলে? এই আমার আমি পাঠিয়ে দেবো, ওখানে লেখা আছে, পড়বে, ডিসকাসে দেওয়া আছে, বুঝলে? আচ্ছা, এবার দেখো আশ্বিনের ঝড়। আশ্বিনের ঝড়, আশ্বিনের ঝড় শুনেছো তো? এটা কখন হয় বলো তো? শরৎকালে হয়। হ্যাঁ, ওই আশ্বিন মাসে শরৎকালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশ্বিনের ঝড়। তাহলে পশ্চিমবঙ্গে শরৎকালে হয়ে থাকে, পশ্চিমবঙ্গে শরৎকালে হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা হয়। হয়েছে। আচ্ছা, এবার লেখো বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হয়েছে। লেখো তামিলনাড়ুর করমণ্ডল উপকূল এবং পাঞ্জাব, হরিয়ানা। তামিলনাড়ুর করমণ্ডল উপকূলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম বার পরীক্ষায় আসে। তামিলনাড়ুর করমণ্ডল উপকূল হয়েছে, ও পাঞ্জাব, হরিয়ানা। পাঞ্জাব ও হরিয়ানাতেও হয়ে থাকে। হয়েছে। আচ্ছা, এবার লেখো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। আর লিখতে ইচ্ছে হচ্ছে না? লেখো লেখো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। মানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা কোথায় কোথায় দেখা যায়। হ্যাঁ, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শীতকালে বললাম না, ভূমধ্যসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আসার কারণে তাহলে পশ্চিম শীতের আমেজটাকে নষ্ট করে তাহলে যাই বলে ওটাকে বলা হয় ঝঞ্ঝা, পশ্চিমী ঝঞ্ঝা। ঠিক আছে?
তাহলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কোথায় কোথায় হচ্ছে? পাঞ্জাব হরিয়ানা তে শীতকালে বৃষ্টিপাত হয়। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাঞ্জাব ও হরিয়ানাতে শীতকালে বৃষ্টিপাত হয় এবং জম্মু কাশ্মীরে বৃষ্টিপাত ও তুষারপাত হয়ে থাকে এর প্রভাবে। এবং জম্মু ও কাশ্মীরে বৃষ্টিপাত ও তুষারপাত হয়ে থাকে। লিখছো না? হয়েছে? এবার লেখো ভারতের বৃষ্টির ছায় অঞ্চল। ভারতের বৃষ্টির ছায় অঞ্চল। ভারতের বৃষ্টির ছায় অঞ্চল কোনগুলো জানো তো মনে হয়? পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল আর মেঘালয়ের রাজধানী শিলং। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল আর মেঘালয়ের রাজধানী শিলং। হয়েছে? আচ্ছা, এবারে দেখো আর কয়েকটা লিখে ছেড়ে দিচ্ছি দুটো তিনটে। দেখো ভারতের তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। ভারতের তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। হয়েছে? মেঘালয়ের মৌসিনরাম। মেঘালয়ের মৌসিনরাম। হ্যাঁ, মেঘালয়ের মৌসিনরাম 1350 সেন্টিমিটার, মানে সেমিতে 1350 লিখে নিতে পারবে এটা। আচ্ছা, হ্যাঁ, আর ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল সঙ্গে বা শুষ্কতম অঞ্চল। ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ও শুষ্কতম অঞ্চল। ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ও শুষ্কতম অঞ্চল। হয়েছে? রাজস্থানের জয়সলমীর। রাজস্থানের জয়সলমীর বুঝা গেছে? আচ্ছা, হ্যাঁ, আর একটা লিখে নাও উষ্ণতম। ভারতের উষ্ণতম অঞ্চল। ভারতের উষ্ণতম অঞ্চল। হয়েছে? উষ্ণতম অঞ্চল রাজস্থানের পালোডি। রাজস্থানের পালোডি। কয়াকার লয়কার ডয়স পালোডি। এটাও চেঞ্জ হয় অনেকদিন অন্তর অন্তর, এটা চেঞ্জ হয়। আগে আলোয়ার ছিল, এখন পালোডি হয়েছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা, হদটা এই করব বলেছিলাম। আচ্ছা, হদটা আরো তো আমি তোমাদের পাঠিয়ে দেবো, বুঝলে? হদটা তোমাদের পাঠিয়ে দেবো, হদটা করে নেবে। হ্যাঁ, আমি সব ভূগোল থেকে সব করি। আমি মনে হচ্ছে কোনো স্যার তোমাদের কোনো একজন স্যার মনে হয় করিয়েছে মনে হচ্ছে, আমি এবারে আমি কিছু কিছু করি। আচ্ছা, কে কোন স্যার করিয়েছে? ও আচ্ছা আচ্ছা, আর কোন স্যার করায় না, তাই তো?
আচ্ছা ঠিক জিনিস আছে তো আসবে কোন কোন টপিক গুলো হয়েছে একটু লিখে পাঠিয়ে দেবে তো কোনটা যেটা বুঝতে পারছি আঙুলে ওইগুলো কপি থাকবে ওটা ঠিক আছে পরের দিন থেকে করিয়ে দেবো ঠিক আছে পরের দিন থেকে তাহলে ওটা কিছুটা সময় করাবো ঠিক আছে ভালো করে পড়ো পড়াগুলো কিন্তু করো যেগুলো দিচ্ছি সেগুলো পড়ো ঠিক আছে না পড়লে হবে না